এখন আমরা একটা প্রবলেম সমাধান করব। একজন ব্যক্তি 2 কেজি ভরের একটি বলকে 5 মিটার উপরের দিকে তুলতে যাচ্ছে। বলটি উলম্বভাবে উপরের দিকে উঠানো হচ্ছে, বলটি তার মানে নিচ থেকে উপরে উঠাচ্ছে। তো এই ক্ষেত্রে অভিকর্ষ বল, এই দেখো মেনশন করে দিয়েছে কোন বল, অভিকর্ষ বল কত কাজ করেছে। আমাদের কিন্তু দুইটা বল কাজ করে, একটা বস্তুকে যদি উপরে তুলি তাহলে আমি একটা ফোর্স দিলাম, আবার অভিকর্ষ বল সেটা তো আছেই, দুইটা বল কাজ করে। কিন্তু আমাদের এখানে হিসেব করতে বলছে দুইটা বলের ক্ষেত্রে কৃত কাজের পরিমাণও আলাদা আসে। এই ক্ষেত্রে অভিকর্ষ বল কত কাজ করেছে এটা জানতে চাইছে। বলো কাজটি পজিটিভ না নেগেটিভ এবং কেন। তাহলে আমরা কাজটা হিসাব করব, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা এম ভরের বস্তু আছে, এখানে এম ভরের বস্তু আছে এই বিন্দুতে, সেটা হচ্ছে কত মিটার দূরত্বে তুলছে, 5 মিটার উপরে তোলা হয়েছে। এই এম ভরের বস্তুটাকে 5 মিটার উপরে তোলা হয়েছে বল প্রয়োগ করে। এই বস্তুটাকে এ বিন্দু থেকে এই যে এই পজিশনে তোলা হয়েছে। এম ভরের বস্তুটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে তোলা হয়েছে বি। এই দূরত্বটা হচ্ছে আমাদের 5 মিটার, সরণটা বলছে 5 মিটার। এই ক্ষেত্রে অভিকর্ষ বল কত কাজ করছে। তাহলে অভিকর্ষ বলের ডিরেকশনটা আমাদের জানতে হবে। অভিকর্ষ বল আমরা জানি, অভিকর্ষ বল খাড়া একদম কি একটা বস্তুর নিচের দিকে কাজ করে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। তাহলে এটা হচ্ছে অভিকর্ষ ফোর্স, এটা সমান এমজি। তাহলে ফোর্সের দিকে এটা, আর বস্তুটাকে এ বিন্দু থেকে 5 মিটার দূরত্বে বি উচ্চতায় তোলা হয়েছে উপরের দিকে। এই ক্ষেত্রে সরণের দিক কোনটা হবে, তাহলে সরণের ডিরেকশনটা হবে এই যে এই বরাবর। তাহলে দেখো এখন চিন্তা করো, এটা হচ্ছে অভিকর্ষ বল এফ, গ্রাভিটেশনাল ফোর্স, আর সরণটা হচ্ছে উপরের দিকে, পরস্পর দুইটা বিপরীত দিক। এদের মধ্যবর্তী বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা, এটা কত আসবে, থিটা ইকুয়াল 180 ডিগ্রি। এখন আমরা কৃতকাজ যদি হিসাব করি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে ফোর্সের মান কত, এখানে ফোর্সের মান হচ্ছে অভিকর্ষ বলের মান, এটা হচ্ছে এমজি। এরপর এস এর মানটা দিয়ে দেওয়া আছে, আচ্ছা সরি, এখানে মান দেওয়া আছে বলের সরাসরি, আর এক লাইন বেশি করি। তো ফোর্সের মান হচ্ছে এমজি, এটা হচ্ছে এস, আর কস থিটা এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তো এম এর মানটা দেওয়া আছে 2 কেজি, বস্তুটি 2 কেজি ভরে একটি বস্তুকে নিয়ে গেছে, তাহলে এখানে 2, এবং অভিকর্ষ ত্বরণের মান জি এর মান এখানে মেনশন করে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি না দেওয়া থাকতো তাহলে 9.8 নিতাম। তাহলে এটা হচ্ছে 10, এমজি এর মান বসালাম। এস এর মানটা হচ্ছে 5 মিটার, কারণ 5 মিটার উপরের দিকে তুলছে, তাহলে 5 বসালাম। এরপরে কস থিটার মান কত আসবে, কস 180 ডিগ্রি। আমরা জানি কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে 2 গুণন 10 এরপর 5, এখানে হচ্ছে -1। তাহলে টোটাল অ্যান্সার আসবে 50 50 100 জুল। 100 জুল এটা কিন্তু কৃতকাজ কিসের দ্বারা, এটা হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ, এটা নেগেটিভ আসতেছে। তাহলে প্রথম কোশ্চেনটা ছিল যে এই ক্ষেত্রে অভিকর্ষ বল কত কাজ করেছে, এটা হবে অ্যান্সার -100 জুল। আর বলো কাজটি পজিটিভ না নেগেটিভ, তাহলে বুঝতেই পারলাম আমরা কাজ নেগেটিভ। এখন কেন নেগেটিভ, আসলে বল একদিকে ক্রিয়া করতেছে এবং সরণ তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ বলের দিকে আমরা সরণ পাচ্ছি না, আমরা বলের ডিরেকশনে এই ডিরেকশন বরাবর কি সরণের মান পাচ্ছি না, সরণের মান পাচ্ছি এই যে বলের ঠিক বিপরীত ডিরেকশনে আমরা সরণের মান পাচ্ছি। সুতরাং কাজটা অবশ্যই নেগেটিভ আসবে। পরবর্তী ম্যাথ প্রবলেম। একজন ব্যক্তি 4 কেজি ভরের একটি বল হাতে ধরে একটি সিঁড়ি দিয়ে নিচে নামছে। তাহলে বস্তুটার একটা 4 কেজি ভরের বস্তু নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামবে। সে মোট 3 মিটার নিচে নামে, সে বলটি উলম্বভাবে নিচে নামিয়ে আনছে। ধরা যাক অভিকর্ষ ত্বরণ জি এর মান এত আছে। প্রশ্ন, এই সময় অভিকর্ষ বল, আবার এখানে কিন্তু বলেনি যে ছেলেটা বল নিয়ে নিচে নামতেছে তা সে কত কাজ করেছে, জানতে চাইছে অভিকর্ষ বল, এই বলটা কত কাজ করতেছে, গ্রাভিটেশনাল ফোর্স। সুতরাং কাজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কোন বল এটা কিন্তু মেনশন করতে হবে, কোশ্চেনে মেনশন করা উচিত। কোশ্চেনে যদিও মেনশন করে না তখন বুঝে নিতে হবে যে এটা এজেন্ট দ্বারা, আর যদি মেনশন করে তখন তো মেনশন করাই থাকলো, যদি মেনশন না করে তখন বুঝতে হবে যে আসলে বাহ্যিক মানে হলো বাহ্যিক বল, অর্থাৎ এজেন্ট যে লোকটা হচ্ছে যে বস্তুটাকে উপরে তুলছে বা নিচে নামাচ্ছে তার দ্বারা কাজ কত সেটা হিসেব করতে বলে। তাহলে কাজটি এই ক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ এবং কেন। তাহলে প্রথমে আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। কোনো একটা বস্তু, এখানে বস্তুর ভর
এম ইকুয়াল টু 4 কেজি। 4 কেজি ভরের বস্তুটাকে সিঁড়িতে নিচে নামে আনছে 3 মিটার। 3 মিটার নিচে নামানো হয়েছে, অর্থাৎ বস্তুটা এই বিন্দু থেকে ধরো এতটুকু সরে আসছে, নিচে নামছে। তা এটা এই বিন্দুটাকে আমরা দিলাম বি, এই বিন্দুটাকে দিলাম এ। এই দূরত্ব কত? এই এস এর মান কিন্তু কত দেওয়া আছে এখানে? 3 মিটার। তাহলে এই সরণের মান হচ্ছে 3 মিটার। এখন প্রশ্ন হলো, এখানে কোশ্চেনে বলা আছে যে অভিকর্ষ বল কত কাজ করছে। তো কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি? এফ। তাহলে এখানে কোন বলটা নিব আমরা? গ্র্যাভিটেশনাল ফোর্স, এফ এস, তারপর হচ্ছে কস থিটা। তো খেয়াল করো, দুইটা বল এখানে কেন মেনশন করলো? কারণ এই বস্তুর উপর কিন্তু আরও একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সেটাকে এই যে এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এবং এই ফোর্সটা অ্যাপ্লাই করছে কি? এক্সটার্নাল ফোর্স। এই ফোর্সটা অ্যাপ্লাই করছে ওই যে ওই লোকটা, এটা হচ্ছে এজেন্ট বা ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল। তাহলে দুইটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। অভিকর্ষ বলটা দিক কোন? এখানে একটা ফোর্স উপরের দিকে আর একটা ফোর্স হচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। এই যে এই ফোর্স, অভিকর্ষ বল ঠিক ক্রিয়া করবে কোন দিক বরাবর? এই বরাবর। এটা হচ্ছে অভিকর্ষ বল, এবং এই বলের মান হচ্ছে এম জি। এটা হচ্ছে অভিকর্ষ বল। দুইটা ফোর্স এখানে অ্যাপ্লাই হয়েছে, একটা হচ্ছে অভিকর্ষ বল আর একটা হচ্ছে এজেন্ট কর্তৃক প্রয়োগকৃত বল। কিন্তু আমাদের কৃত কাজ হিসাব করতে বলছে কোন কাজ দ্বারা? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। এবার চিন্তা করো, বস্তুটাকে এ থেকে বি বিন্দুতে নামানো হয়েছে, তাহলে স্মরণ করছে কোন দিকে? স্মরণের ডিরেকশনটা কীরকম হবে? স্মরণের ডিরেকশন হবে এই যে এই বরাবর। এটা হচ্ছে স্মরণের ডিরেকশন, আমরা এখানে লিখে নিই স্মরণের ডিরেকশন দুইটা। এবার স্মরণ, এখন আমরা কাজ যদি হিসাব করি, আমাদের এই কস থিটার মানটা বসাতে হবে। প্রথমে এফ এর মান, এটা এম জি বসালাম, এরপর হচ্ছে এস, এরপর কস থিটা। এম এর মান হচ্ছে 4 কেজি, জি এর মান 10, এস হচ্ছে 3 মিটার। এবার থিটার মানটা কত? থিটা ইকুয়াল হট এই ক্ষেত্রে? থিটা হচ্ছে বল ও স্মরণের মধ্যবর্তী কোণ। থিটা কি? থিটা হচ্ছে বল ও স্মরণের মধ্যবর্তী কোণ। তো এই ক্ষেত্রে থিটার মানটা দেখো, অভিকর্ষ বল এখানে দুইটা বল আছে, কিন্তু আমাদের কোন বল নিতে হবে? এই বল, অভিকর্ষ বল নিতে হবে। এটা তো এজেন্ট কর্তৃক বল, এটা নিলে হবে না, কারণ আমাদের কৃত কাজে বলছে যে অভিকর্ষ বল দ্বারা কাজ কত। তাহলে অভিকর্ষ বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত? দেখো দুইটা ডিরেকশন সেম, দুইটাই নিচের দিকে নামছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত আসবে? 0। এখানে বসবে 0 ডিগ্রি। চলো মানটা বসায়, 4, 10, 3 এবং cos 0। cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান কিন্তু 1। তাহলে 4, 10, 3 এবং 40, 120, 120 জুল। এই ক্ষেত্রে কৃত কাজ অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ কিন্তু পজিটিভ আসতেছে। তাহলে কোশ্চেনটা ছিল এরকম যে কাজটি পজিটিভ না নেগেটিভ, তাহলে কাজ কিন্তু ডাব্লিউ ইকুয়াল পজিটিভ আসবে। কৃত কাজ ডাব্লিউ এটা হচ্ছে পজিটিভ আসছে, আমরা দেখতেই পারলাম যে প্লাস 100 জুল। এবং কোশ্চেন ছিল যে কেন পজিটিভ? কারণ দেখো বলের ডিরেকশন যেদিকে, স্মরণের ডিরেকশনও সেই দিকে, তার মানে বল প্রয়োগের ফলে এই বস্তুটার স্মরণ বলের দিকেই আমরা পাইছি, সুতরাং কাজ ধনাত্মক। যদি আমরা ঋণাত্মক দিকে পাইতাম তখন কাজ হতো ঋণাত্মক। তবে এই একই ম্যাথের ক্ষেত্রে এই একই কোশ্চেনই যদি আমাদের জিজ্ঞেস করতো যে বাহ্যিক বলের দ্বারা বস্তুটাকে তোলা হয়েছে, ওই ব্যক্তি কত কাজ করছে, তখন কিন্তু আমরা ব্যক্তির ফোর্স নিতাম, কিন্তু স্মরণ নিচের দিকে, কারণ বস্তুটাকে নিচে নামানো হয়েছে, তাদের মধ্যে 180 ডিগ্রি কোণ হতো। সেই ক্ষেত্রে কৃত কাজ কিন্তু 120 জুলই থাকতো, কিন্তু এজেন্ট কর্তৃক কৃত কাজ হতো নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ এই বলটা উপরের, এই যে বাহ্যিক বল উপরের দিকে, স্মরণ তার নিচের দিকে, একদম বিপরীত দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, সুতরাং সেক্ষেত্রে কৃত কাজ নেগেটিভ আসতো। এরপরে আচ্ছা, এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাথ করার জন্য তোমাদের একটা নতুন জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আনুভূমিক তলের কোণ। এখন দেখো, একজন মিস্ত্রি একটি বাক্সকে একটি ঢালু র্যাম্প দিয়ে ধীরে ধীরে ঠেলে উপরে তুলছে। র্যাম্পের দৈর্ঘ্য 5 মিটার এবং উচ্চতা 3 মিটার, বাক্সটির ভর হচ্ছে 10 কেজি। তার মানে একজন লোক একটা ঢালু রাস্তার উপর দিয়ে হেঁটে গেছে, বা ঢালু আনুভূমিক তল বলতে পারো, তার উপর দিয়ে হেঁটে গেছে, একটা 10 কেজি ভরকে নিয়ে গেছে, এবং
র্যাম্পে কোনো ঘর্ষণ নেই, তাহলে র্যাম্পে কোনো ঘর্ষণ নেই বলতে আরও ইজি, তাহলে তোমার হলো যে শুধুমাত্র অভিকর্ষ বলের বিরুদ্ধেই ফোর্স দিতে হবে, কোনো ঘর্ষণ বল নেই, এক্সট্রা কোনো কাজ করতে হবে না। তো মিস্ত্রি এমনভাবে বল প্রয়োগ করেছেন যেন বাক্সটি র্যাম্প বরাবর ধীরে, খুব ধীরে, কনস্ট্যান্ট স্পিডে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, উপরে উঠছে। প্রশ্ন হচ্ছে অভিকর্ষ বল কি কাজ করেছে, মান সহ বলো, এবং কাজটি পজিটিভ নাকি নেগেটিভ এবং কেন। মিস্ত্রির প্রয়োগকৃত বল কি কাজ করেছে, কাজটি পজিটিভ না নেগেটিভ। তাহলে এখানে দুইটা কোশ্চেন, এক বস্তুটাকে তোলা হয়েছে তার ফলে অভিকর্ষ বল ক্রিয়া করছে, অভিকর্ষ বলের দ্বারা কাজ কত, আবার মিস্ত্রির প্রয়োগকৃত বলের দ্বারা কৃত কাজ কত, দুইটা কাজ হিসাব করতে হবে। তাহলে চলো এই ম্যাথটা করার আগে তোমাদের যেটা বুঝতে হবে, আনুভূমিক তলের, ধরো এখানে একটা আমরা ত্রিভুজ আঁকালাম, যেটাকে মিশে দিলাম, ধরো হচ্ছে এটা একটা আনুভূমিক তল, তো এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা। এখন এখানে একটা এম ভরের বস্তু আছে, এখানে একটা এম ভরের বস্তু আছে, তো এই বস্তুর উপর অভিকর্ষ বলের দিক কীরকম হবে, অভিকর্ষ বল কিন্তু খাড়া নিচের দিকে টানবে একে, এই যে এটা হবে অভিকর্ষ বল, এটা হবে অভিকর্ষ বল। এখন আমরা করব কি, এই যে আনুভূমিক তলটা আছে, এই তল বরাবর একটা এই বিন্দু দিয়ে, এই তল বরাবর এই বিন্দুতে একটা সরলরেখা আঁকবো, অর্থাৎ হচ্ছে এই তলের সাথে সমান্তরাল, তলের সমান্তরালে একটা রেখা অঙ্কন করে দেব। তাহলে চলো একটা রেখা অঙ্কন করি তলের সমান্তরালে, তলের সমান্তরালে একটি রেখা অঙ্কন করি, হ্যাঁ এই যেটা হচ্ছে তলের সমান্তরালে একটি রেখা অঙ্কন করলাম। এখন যেই বিন্দুতে অভিকর্ষ বল কাজ করছে, এটা কিন্তু অভিকর্ষ বল mg, খাড়া নিচের দিকে টানবে যদি বস্তুর ভর m হয়, যদি আমাদের বস্তুটার ভর হয় m, এই বস্তুটার ভর m হয়। এখন আমরা ঠিক যে বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে অভিকর্ষ বল কাজ করছে, এই বিন্দুতে যদি আমরা এই তলের উপর থেকে একটা লম্ব টেনে দিই এই বরাবর, তাহলে কি হবে। তাহলে চলো আগে লম্ব আঁকি। আমরা করব কি, ওই বিন্দু থেকে একটি লম্ব আঁকাবো, এই যে এই বিন্দুটা থেকে একটা লম্ব এঁকে দিলাম। হ্যাঁ, এখান থেকে যদি লম্ব এঁকে দিই তাহলে এইখানে যে কোণটা থাকবে ঠিক এই দুইটা বাহুর মধ্যেও কোণ হবে সেই একই কোণ। এটা কেন হয়, এটা হচ্ছে থিটা কোণ। তাহলে চলো এটা কেন হয়, এটার প্রমাণটা আমাদের জানতে হবে। প্রমাণ জানার আগে আমরা এটাকে একটু কপি করে রাখি, কারণ পরবর্তীতে আমাদের এটা লাগবে। তবে যাদের জানা আছে কেন থিটা হয় তাদের এটুকু স্কিপ করতে পারো, কপি। আচ্ছা এটাকে আমরা নিচে রেখে দিলাম, নিচে আমরা ম্যাথটা সলভ করব। তাহলে আমাদের জানার বিষয় যে এই যে থিটাটা হলো, এই কোণ থিটা বলে এই কোণটা থিটা কেন। এখন খেয়াল করো, যদি আমরা এই বিন্দুতে একটা লম্ব টেনে দিই তাহলে কি হবে। তাহলে চলো আগে লম্ব টানি, আমি ঠিক এখানে একটা লম্ব আঁকালাম। তাহলে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, তার ভিতরে এই কোণটা থিটা, পুরো কোণের সমষ্টি, এই পুরো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটুকু থিটা, এইটুকু কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমরা বের করতে পারি। তাহলে এইটুকু কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমরা এখানে যদি এই বিন্দুটা একটু, এখানে যদি একটু আর্ট করি, আমি করলাম কি, এই বরাবর একটা লম্ব টেনে দিলাম, আবার এই এই বাহুর সমান্তরালে এই বিন্দু থেকে আরেকটা মানে রেখা আর্ট করব। তাহলে এখানে আরেকটা রেখা আর্ট করি, এটা আমরা কি আঁকালাম, এই বাহু আর এই বাহু দুইটা সমান্তরাল। তাহলে খেয়াল করো এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ হবে, কারণ এই দুইটা বাহু সমান্তরাল এবং এই দুইটা বাহুকে একটা রেখায় ছেদ করে গেছে, ধরো এই রেখায় ছেদ করে গেছে বা এই রেখায় ছেদ করে গেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান কোণ হবে। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে থিটা, অথবা বলতে পারো এইভাবে যে যেহেতু দুইটা সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এই দুটা বাহু সমান্তরাল এবং এই দুটাকে আমাদের এই রেখাটা ছেদ করে গেছে, তাহলে কি হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে এই কোণ কত হবে, এই কোণ হবে হচ্ছে এই যে কোণটা আছে
এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন 90 ডিগ্রি মাইনাস থিটা? কারণ এই কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এই কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এটা বুঝতে পারছি। এই বিন্দু থেকে যদি আরেকটা লম্ব টেনে দিই, এই বিন্দু থেকে আমরা আরেকটা লম্ব টানবো কার সমান্তরালে? এই যে এই বিন্দুতে আমরা এই তলের সমান্তরালে, এই যে তল আছে এই তলের সমান্তরালে এখানে আরেকটা লম্ব টানবো। আরেকটা যদি লম্ব টানি তাহলে এটা হচ্ছে তলের সমান্তরালে লম্ব। এখন দেখো এই পুরো কোণটা হবে 90 ডিগ্রি, আর তার ভিতর এটা আছে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এই কোণ কত হবে? এই কোণটা হবে কিন্তু থিটা। কেন থিটা? এই কোণটা হবে কিন্তু থিটা। কেন থিটা হবে? কারণ এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। এই কোণ আর এই কোণের যোগফল হবে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। তাহলে এই দুটো যদি যোগ করি দেখি 90 ডিগ্রি আসে কিনা। দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা সমান, এই দুটো কাটা গেল 90 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা পাইছি। সুতরাং আমরা কি বুঝলাম এখানে? আমরা একটু এটাকে বর্ধিত করে 8 করে দিলাম। যেহেতু এই কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা, সুতরাং এই সমান্তরালে এই কোণও হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এই বাহুটার উপর লম্ব যে বাহু, এই দুটার ভিতর আবার কোণ হবে থিটা। এটা কিন্তু আমরা পাইছি থিটা। তাহলে এটা আমরা পাইলাম। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই থিটা হবে, কারণ দেখো দুইটা পরস্পর বিপরীত কোণ, এটা কিন্তু থিটা হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের সামারি হচ্ছে এতটুকু, যদি কেউ মাথায় রাখো তাও হবে যে এই কোণটা যদি থিটা হয়, আমরা এখানে একটা বস্তুর উপর অভিকর্ষ বল খাড়া নিচে দিয়ে কাজ করতেছে, এই বরাবর একটা লম্ব টেনে দিলাম, এবং লম্ব টানার পর এই বিন্দু থেকে যদি আমরা আর একটা লম্ব আর্ট করি, তাহলে এই লম্ব আর অভিকর্ষ বলের মধ্যবর্তী কোণটা হবে থিটা। আচ্ছা, এখন কোশ্চেনে যেটা বলছে এটাকে আমরা চিত্র মাধ্যমে তুলে ধরবো। প্রথমে কোশ্চেনটা বুঝতে হবে। প্রথমে একজন মিস্ত্রি একটি বাক্সকে ঢালু র্যাম্প দিয়ে ধীরে ধীরে ঠেলে তুলছে। র্যাম্পের দৈর্ঘ্য 5 মিটার, র্যাম্পের দৈর্ঘ্যটা 5 মিটার এবং উচ্চতা 3 মিটার। ধরলাম আমাদের এই যে এটা হচ্ছে সেই র্যাম্প, এটা হচ্ছে সেই র্যাম্প। তাহলে এটা যদি র্যাম্প হয়, র্যাম্পের দৈর্ঘ্য বলছে 5 মিটার। এ থেকে বি বিন্দু এই দূরত্ব কত? এই এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 5 মিটার। এটা হচ্ছে র্যাম্পের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে 5 মিটার। বলে দেওয়া আছে AB ইকুয়াল 5 মিটার। একজন মিস্ত্রি এখান থেকে ওই বাক্সটা নিয়ে বি বিন্দুতে, এই র্যাম্প বরাবর বি বিন্দুতে উঠে চলে গেছে, এবং বলছে র্যাম্পের উচ্চতা কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের উচ্চতা, অর্থাৎ ভূমি যদি থাকে এরকম, এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমির পর এই র্যাম্পটা আছে, ভূমির পর এই র্যাম্পটা আছে, অর্থাৎ মিস্ত্রিরা সোজা পথে এসে তারপর এই আনুভূমিক তল বরাবর বা র্যাম্প বরাবর এ থেকে বি বিন্দুতে উঠছে 5 মিটার দূরত্ব যেটার, এবং উচ্চতা হচ্ছে 3 মিটার। তার মানে বি থেকে এই বিন্দু ধরলাম সি, এবং এটা হচ্ছে উচ্চতা কোনটা? উচ্চতা হলো এই যে এতটুক, এবং এই উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে এটা হচ্ছে 3 মিটার। এখন যেটা বের করতে বলছে যে মিস্ত্রিটা এ থেকে বি বিন্দুতে বল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার ফলে সে কত কাজ করছে। দেখো কোশ্চেনটা পড়ি একবার, যে ও প্রথমে বলছে অভিকর্ষ বল কীরকম কাজ করছে, যে অভিকর্ষ বল কি কাজ করেছে। কোশ্চেন হচ্ছে অভিকর্ষ বল কি কাজ করেছে, মানে অভিকর্ষ বলের কাজের মানটা কত, এটা আমরা বের করবো। তারপর ধনাত্মক হলে পজিটিভ, হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, এবং কেন সেটা তো আমরা বলবোই। থিটার উপর ভিত্তি করে আমাদের থিটাটা যদি স্থূলকোণ হয় তাহলে পজিটিভ আসবে, থিটা যদি সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে কিন্তু কাজ নেগেটিভ আসবে। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা থিটার মানটা বের করা দরকার। যেহেতু বলছে অভিকর্ষ বল, তাহলে অভিকর্ষ বল এবং স্বর্ণের মধ্যবর্তী যে কোণ থিটা, এই থিটা সমান সমান কত ডিগ্রি, এটা আমাদের বের করতে হবে। আর বাক্সর ভর হচ্ছে 10 কেজি। তাহলে এই বাক্সটার ভর কত দেওয়া আছে? এম 10 কেজি। তাহলে প্রথমে আমরা বের করব এই অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ। ক নম্বর হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ। এখন চিন্তা করো, কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি? এফ। এটা হচ্ছে অভিকর্ষ বল এখানে বসাবো গ্র্যাভিটেশনাল ফোর্স এফ, তারপর হচ্ছে এস হচ্ছে সরণ এফ এস, তারপর হলো কস থিটা। দেখো বস্তুটার সরণ কোন দিক বরাবর হয়েছে? বস্তুটার সরণ হয়েছে কিন্তু এই যে এই বরাবর হচ্ছে সরণ হয়েছে, তাই না? বস্তুটার সরণ হচ্ছে এই বরাবর। তাহলে অভিকর্ষ বলের ডিরেকশনটা কি? খাড়া নিচের দিক, এই যে এটা, আর বস্তুর সরণের দিক কিন্তু এটা। তাহলে বল আর সরণের দিক এটাকে আমরা বুঝতে পারলাম। তাহলে বলের মানটা আগে বসাই কৃত কাজ নির্ণয়ের জন্য। এফ এর মানটা বসাবো হচ্ছে অভিকর্ষ বল mg বসালাম,
এবং এস এর মান এটা 5 মিটার দেওয়া আছে, এটা পরে বসাবো এস। এরপর হচ্ছে কস থিটা। এখন দেখো কস থিটাটা হচ্ছে কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখানে যে কস থিটা বসাইছি এটা কি সঠিক হয়েছে নাকি ভুল? থিটা আমরা বলছি যে এই যে থিটা, যে বল ও সরণের মধ্যবর্তী কোণ আমরা থিটা বসাচ্ছি। আমরা যদি এখানে সরাসরি থিটার মান বসাই তাহলে কিন্তু অঙ্কটা আসবে ভুল, কারণ থিটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। থিটা কি? থিটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ আসলে কত? বল ও সরণের মধ্যবর্তী কোণ কিন্তু যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণের ডিরেকশন, আর এই যে এটা হচ্ছে এই রেখাটা হচ্ছে বলের ডিরেকশন, অভিকর্ষ বল। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে এটা, এই যে এই পুরোটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণকে আমরা কীভাবে, ধরো এটা থিটা প্রাইম দিয়ে প্রকাশ করলাম। থিটা প্রাইম ইকুয়াল টু কী হচ্ছে, প্রথমে 90 ডিগ্রি, তারপর হচ্ছে এইটুকু কোণটা হচ্ছে থিটা, তার মানে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ এমজি এর মান কি আসবে, এমজি এস কজের জায়গায় এখানে আমরা কি ভুল বসাইছিলাম, কস থিটা বসাইছিলাম, কিন্তু কস থিটা হবে না। তাহলে হবে কি থিটা প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা একই জিনিস, 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা এই ক্ষেত্রে। তাহলে দেখো এখন কৃত কাজের মান আমরা হিসাব করতে পারবো, কারণ ভরের মানটা দেওয়া আছে 10 কেজি, জি এর মান দেওয়া আছে 10, এবং এস এর মান, এস হচ্ছে সরণ, এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে গেছে, এই যে সরণ, এই সরণটা দেওয়া আছে 5 মিটার। তাহলে আমরা 5 বসাই এখানে আমরা 5 বসাবো, 5। এরপর কস 90 প্লাস থিটা। দেখো যদি আমরা এখান থেকে থিটা সমান সমান হট এটা বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। আমরা মান বসালে এই পুরো কৃত কাজের মানটা তখন আমরা পেয়ে যাবো। তাহলে কৃত কাজ কখন বের করতে পারবো, যদি আমরা কোনোভাবে থিটার মানটা বের করতে পারি। তাহলে এই চিত্রের দিকে যদি খেয়াল রাখো তাহলে কিন্তু তুমি থিটার মানটা বের করতে পারবা, কারণ এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি এটা একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের এ বি বাহুর মান দেওয়া আছে 5 মিটার, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে। এই ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, এবং বিসি মানে লম্ব এটা হচ্ছে 3 মিটার, এই দুটো দেওয়া আছে। তাহলে এখান থেকে থিটার মানটা বের করতে পারি। কিভাবে বের করব, যদি লিখি ত্রিভুজ এ বি সি ত্রিভুজে সাইন থিটা সমান কি জানি আমরা, লম্ব ভাগ অতিভুজ, তাহলে এখানে লম্বর মানটা কি 3 মিটার আর অতিভুজের মান হচ্ছে 5 মিটার। অতএব থিটা ইকুয়াল সাইন ইনভার্স 3/5। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে, থিটার মানটা আসবে হচ্ছে, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে সাইন ইনভার্স উপরে 3 নিচে হচ্ছে 5, থিটার মানটা আসে 36.86 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল 36.86 ডিগ্রি। এই মানটা আমরা এখন থিটার জায়গাতে এখানে বসাবো। তাহলে 10 আর 10 গুণ করলে 100, 100কে 5 দ্বারা গুণ করলে হবে 500, আর এখানে হচ্ছে কস 90 ডিগ্রি প্লাস 36.86 ডিগ্রি। এই দুটোকে এখন যদি ক্যালকুলেশন করি কস এতর মান কত আসবে, 500 গুণন, তাহলে কস 90 ডিগ্রি প্লাস 36.86 ডিগ্রি, এটার মান আসে মাইনাস 0.599। তাহলে এটার সাথে যদি পুরোটা ক্যালকুলেশন করি 500 গুণ দেই 299 জুল, মানে প্রায় 300 জুল। আচ্ছা 300 জুলই লিখলাম, 300 জুল কৃত কাজ, এবং এই কাজটা কিন্তু নেগেটিভ আসতেছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমরা কি পাইলাম, যে এটা কিন্তু অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ। তাহলে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজটা আসলো নেগেটিভ। এখানে কোশ্চেনে জানতে চাইছে যে অভিকর্ষ বল কি কাজ করেছে। হ্যাঁ, অভিকর্ষ বল মান সহ বল, তো মানটা আমরা বের করলাম -300 জুল। এই কাজটা পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, কাজটা কিন্তু নেগেটিভ। কেন নেগেটিভ পাইলাম আমরা কাজ দেখো, অভিকর্ষ বল, এই অভিকর্ষ বল যে দিকে ক্রিয়া করতেছে
এইদিকে ক্রিয়া করছে, সরণ কিন্তু আমরা সেই দিকে পাচ্ছি না। আমরা যদি এখান থেকে একটা লম্ব টেনে দিই, ধরো এই যে এখান থেকে একটা লম্ব টানলাম, এই বিন্দুটা এখানে একটা লম্ব টানলাম, তাহলে এই নিচের দিক বরাবর হচ্ছে, যদি আমরা এখন সরণও নেই, তাহলে সরণ নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সরণ থেকে এই বলের ডিরেকশন বরাবর এখানে একটা লম্ব টানতে হবে। তাহলে আমরা সরণের একটা উপাংশ পাই। সেই সরণের উপাংশটা কত হবে, সরণের উপাংশ হবে এই যে এইটুকু। দেখো তাহলে খেয়াল করো, বলের ডিরেকশন ছিল এই যে এই বরাবর, এই বিন্দু থেকে যদি আমরা এর ভিতরে এই দিকে সরণ পাইতাম, তখন সেটা বলের দিকে সরণ থাকতো। কিন্তু আমরা পাইছি কি, এই বিন্দু থেকে ঠিক বিপরীত দিকে সরণ পাইছি। দেখো বলের ডিরেকশন একদিকে, সরণের ডিরেকশন একদিকে, সরণের উপাংশটা মানটা আর একদিকে, এই বিন্দু থেকে উপরের দিকে গেছে। এটা কিন্তু একই দিকে থাকেনি, যেহেতু উপরের দিকে গেছে, যেহেতু সরণের ডিরেকশনটা যে বলের বিপরীত দিকে পাইছি, সুতরাং কাজটা নেগেটিভ। তাহলে কাজ নেগেটিভ কেন আসলো, এটা কিন্তু আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে অভিকর্ষ বলের দ্বারা কাজ কেন নেগেটিভ হলো, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম, কারণ অভিকর্ষ বলের বিপরীত দিকে আমরা সরণের উপাংশ পেয়েছি। অথবা থিটা ইকুয়ালস টু স্থূলকোণ, অর্থাৎ বল ও সরণের মধ্যবর্তী কোণটা স্থূলকোণ, এই কারণে কাজ নেগেটিভ। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার পরবর্তী ম্যাথটা যেটা দিয়েছে, এখানে বোঝার অনেক কিছু আছে। আচ্ছা দেখো, এটা একটু খেয়াল করি। মিস্ত্রির প্রয়োগকৃত বল কি কাজ করেছে। মিস্ত্রির প্রয়োগকৃত বলকে আমরা হিসাব করতে পারবো। যদি আমরা মিস্ত্রির প্রয়োগকৃত বলটা বের করতে পারি, মিস্ত্রির প্রয়োগকৃত বল কত, তাহলে কিন্তু আমরা কাজের পরিমাণটা বের করতে পারবো। এখন বলছে যাতে র্যাম বা বাক্সটি র্যাম বরাবর খুব ধীরে চলে, এবং একটা জিনিস বলে দিচ্ছে কনস্ট্যান্ট স্পিড। তাহলে চলো এটাকে চিত্র সাহায্যে দেখি আমরা। তাহলে মিস্ত্রিটা ফোর্স অ্যাপ্লাই করছে। এখন দেখো অভিকর্ষ বল, এটা হচ্ছে এমজি, খাড়া এই এম ভরের বস্তুর উপর খাড়া বল ক্রিয়া করছে নিচের দিকে এমজি বরাবর। তো এই বলটাকে আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে দুই দিক বরাবর ভাগ করে দিতে পারি। এই বরাবর একটা ভাগ করে দিব, এই রাশি বরাবর একটা ভাগ করে দিব। তাহলে এই বরাবর যে বলের মানটা পাবো সেটা কত হবে, যেহেতু এই রেখার সাথে আমাদের থিটা কোণটা আছে, তাহলে এটা হবে এমজি কস থিটা, আর আরেকটা বল, এই বলটাকে এই যে পাশে কোণ নাই সেই বরাবর ভাগ করতে পারি, সেই বরাবর কিন্তু হবে এমজি সাইন থিটা। এটা তোমাদের ভেক্টর বিভাজনের সময় পড়ানো হয়েছে। তাহলে এই বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। দেখো এখন কিন্তু আমরা এই বলটাকে মিশিয়ে দিতে পারি। অভিকর্ষ বলটা ধরো আর নাই, অভিকর্ষ বলটাকে দুই দিকে ভাগ করছি। কি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এমজি কস থিটা, যেই বলটা এই এম ভরে বস্তুটাকে তলের উপরে চেপে রাখে। আরেকটা বল ক্রিয়া করতেছে, এই এমজিটাকে আমরা ভাঙার ফলে এমজিটাকে মিশিয়ে দিছি, এমজি আর কিন্তু নাই, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। তাহলে একটা হচ্ছে এমজি কস থিটা, এটা তার হচ্ছে ডিরেকশন, আরেকটা বল ক্রিয়া করে এমজি সাইন থিটা। তাহলে দেখো বস্তুটাকে কিন্তু এমজি সাইন থিটা বলে নিচের দিকে নামাচ্ছে। যদি এরপর এই মিস্ত্রিটা যদি না থাকে, বস্তুটা যদি এরপর রাখানো হয়, তখন কিন্তু এই তল বরাবর এই বলের কারণে বস্তুটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে। এইবার কোশ্চেন হচ্ছে, মিস্ত্রি এমনভাবে এই বস্তুর উপর বল প্রয়োগ করছে, এইদিকে এই যে এফ ই এক্স টি এক্সটার্নাল, এমনভাবে বল প্রয়োগ করছে, এই বলের মানটা কিসের উপর ডিপেন্ড করছে, এমনভাবে বল প্রয়োগ করছে যাতে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে সমবেগে আসে, কনস্ট্যান্ট স্পিডে আসে। তাহলে যদি ভি কনস্ট্যান্ট হয়, তখন ত্বরণ কী হবে, ত্বরণ হবে জিরো। আর ত্বরণ জিরো হলে নিট ফোর্সটা জিরো হবে। নিট ফোর্স জিরো এর অর্থ কী, এর অর্থ হচ্ছে এই বস্তুটার উপর এটা তো হচ্ছে এমজি কস থিটা নিচের দিকে চেপে রাখছে, ঠিক একইভাবে উপরে অভিলম্বিক প্রতিক্রিয়া বল সেম হবে। এই দুইটা বল সেম, এই দুইটা কাটাকাটি। আর এই এমজি সাইন থিটার এটাকে নিউট্রাল করার জন্য এই যে মিস্ত্রির প্রয়োগকৃত বল, এটা মিস্ত্রির প্রয়োগকৃত বল ঠিক 180 ডিগ্রি কোণে এই এমজি সাইন থিটার সমানই হবে। তাহলে মিস্ত্রির প্রয়োগকৃত বলের মান কত হবে, সেটাও কিন্তু হবে এমজি সাইন থিটা। কেননা যদি মিস্ত্রির প্রয়োগকৃত বল এমজি সাইন থিটা না হয়, এর থেকে কম বা বেশি হয়, তখন কিন্তু একটা ত্বরণ ঘটবে, অর্থাৎ নিট ফোর্স ইকুয়াল টু জিরো হবে না। যদি এটা এমজি ইকুয়াল টু সাইন থিটা না হয়, তাহলে নিট ফোর্স কিন্তু জিরো হবে না, এবং ত্বরণও জিরো হবে না, ফলস্বরূপ কনস্ট্যান্ট বেগেও যাবে না। সুতরাং কনস্ট্যান্ট বেগে যাওয়ার জন্য মিস্ত্রির প্রয়োগকৃত বল এমজি সাইন থিটাই হতে হবে। তাহলে মিস্ত্রির প্রয়োগকৃত বলটা আমরা বের করতে পারলাম, এফ এক্সটার্নাল ইকুয়াল টু এমজি সাইন থিটা। এবং স্মরণের মানটাও কিন্তু আমাদের জানা আছে। বস্তুটার স্মরণ কীরকম হয়েছে, বস্তুর স্মরণ হয়েছে
এ থেকে বি বরাবর, বস্তুর সরণ হয়েছে হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দু বরাবর। এই যে এটা হচ্ছে সরণের ডিরেকশন, এটা হচ্ছে সরণের ডিরেকশন, এটা হলো সরণের ডিরেকশন। এই যে এটা হচ্ছে সরণের ডিরেকশন। এই সরণের মান কিন্তু দেওয়া আছে, সরণের মান হচ্ছে 5 মিটার, 5 মিটার। তাহলে আমরা কি কি পেলাম? মিস্ত্রির প্রকৃত বলের মান পাইলাম, তারপর হচ্ছে সরণের মানটাও দেওয়া আছে। এখন দরকার বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কত। কারণ আমরা এবার বের করবো মিস্ত্রির দ্বারা কৃত কাজ। দেখো মিস্ত্রি কর্তৃক কৃত কাজ ডাব্লু ইকুয়াল এফ এস কস থিটা। তাহলে এফ এর মানটা আমরা বের করছি, এফ এর মান কত বের করছি? মিস্ত্রি কর্তৃক প্রকৃত বল সেটা কিন্তু বের করছি হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এটা বসাই, মিস্ত্রি কর্তৃক প্রকৃত বল হচ্ছে এমজি সাইন থিটা। এরপর এটাকে থিটা প্রাইম ধরলে ভালো হয়, এফ এস কস থিটা প্রাইম ধরলাম এটাকে। থিটা প্রাইমটা হচ্ছে এখানে লিখে দিই, মেনশন করে দিই, থিটা প্রাইম হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এমজি সাইন থিটা, এটা থিটা কেন হলো? কারণ আমাদের এই কোণটাও থিটা হলে এই কোণ যেহেতু থিটা হয়েছে, এই কোণ যেহেতু থিটা হয়েছে, সুতরাং এই কোণটাও থিটা হবে। কারণ এই কোণের সাপেক্ষে এই কোণ থিটা বলেই কিন্তু আমরা এই পাশে এমজি কস থিটা পাইছি, এমজি সাইন থিটা পাইছি এইভাবে। আর থিটা প্রাইমটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। এটা পরে আমরা এই বল আর এই সরণের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে থিটা, এটা আমরা বের করবো, এটা আমরা জানি না কত। তাহলে আমরা মিস্ত্রির প্রয়োগকৃত বলের মানটা পেলাম এমজি সাইন থিটা। এখন বসাবো হচ্ছে এস সরণ। আচ্ছা, সরণের মানটা জানা আছে 5 মিটার, এটা পরে বসালাম। এরপর হলো কস থিটা প্রাইম, থিটা প্রাইমের মানটা আসলে কত? এখন দেখো মেনশন করে দেওয়া আছে এখানে যে থিটা প্রাইম হলো বল ও সরণের মধ্যবর্তী কোণ। তাহলে থিটা প্রাইম এটার মান কি পাবো? আমাদের বল আর সরণের দিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখো এটা হচ্ছে সরণের দিক এই বরাবর, আর বল কোনটা? বলের দিকও ঠিক একই বরাবর, দুটা পরস্পর সমান্তরালে আছে। তাহলে এদের মধ্যবর্তী এবং একই দিকে আছে, পরস্পর সমান্তরাল এবং একই দিকে থাকলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? এই থিটা প্রাইমের মান কত হবে? থিটা প্রাইমের মান হবে 0 ডিগ্রি। এটা মিশিয়ে দিলাম, এখানে 0 বসালাম, 0 ডিগ্রি। কস 0 এর মান 1, আর এখানে ভর, বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, জি এর মানও দেওয়া আছে 10। এরপর সাইন থিটার মান আমরা বের করছি, থিটার মান আমরা আগেই বের করছি। থিটা ইকুয়াল ছিল কত ডিগ্রি? 36.86 ডিগ্রি। তাহলে এখানে 36.86 ডিগ্রি বসালাম। এরপর হচ্ছে এস এর মান 5 মিটার এবং কস 0 এর মান 1। এই পুরোটা যদি ক্যালকুলেশন করি এখানে পাবো 100, আর এই 100-র সাথে 5 গুণ হলে 500। তাহলে এখানে 500 পাইলাম। আর সাইন 36 ডিগ্রির মান কত? সাইন 36.86 ডিগ্রি, এটার মান কত আসে? 0.59। এটার সাথে যদি আমরা 500 গুণ করে দেই তাহলে ডট ডট এটা বসাবা, সাইন 36 ডিগ্রি মান বসিয়ে দেওয়া এখানে। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা করলে আসবে 299 পয়েন্ট সামথিং। এর আমরা 300 জুল ধরলাম এবং এই মানটা আসে পজিটিভ। তাহলে এটা হচ্ছে পজিটিভ 300 জুল, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মিস্ত্রি কর্তৃক কৃত কাজ 300 জুল, এটা কিভাবে আসলো আমরা কিন্তু পুরোটা যদি মনোযোগ দিয়ে দেখতে থাকি তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। এটা কিন্তু 300 জুল আসবে। তাহলে মিস্ত্রি কর্তৃক প্রয়োগকৃত বল এটা হচ্ছে পজিটিভ এবং 300 জুল। তাহলে মিস্ত্রি কর্তৃক প্রয়োগকৃত বল 300 জুল কেন আসলো? কারণ দেখো মিস্ত্রির প্রয়োগকৃত বল এফ এর মান এই যে এটা এমজি সাইন থিটা, এটা আমরা বের করে নিছি। কেন এমজি সাইন থিটা হলো সেটা তো শুরুতেই বুঝতে পারছো, এই যে বেগ ধ্রুব বেগে নিয়ে যাওয়ার জন্য এই বলের মানটা আর এই বলের মানটা সমান হবে। তাহলে এমজি সাইন থিটা, এবং সরণের মানটা, সরণের দিক আর হচ্ছে বলের দিক একবারে সেম, সুতরাং কাজটা পজিটিভ আসবেই। কারণ আমরা সরণের দিক হচ্ছে সরণের উপাংশের মানটা বলের দিকেই পাইছি। তাহলে এটা হচ্ছে কাজ ধনাত্মক আসার কারণ। এই দুইটা আমরা বুঝতে পারছি। এখন একটা বিষয় তোমাদের কনফিউশন থাকতে পারে, দেখো দুইটা রেখা যদি সমান্তরাল হয়, এটা একটু খেয়াল করো, যদি ধরো এখানে এটা হচ্ছে একটা রাশি এবি রেখা, এটা হচ্ছে একটা এবি রেখা, এরপরে আর একটা সরলরেখা আছে, হ্যাঁ, এটার ডিরেকশনটা হচ্ছে এই যে এটা এবি বরাবর, এটাও কিন্তু এবি বরাবরই আছে। তাহলে এই দুইটার ভিতর কোণ কত? এই দুইটার ভিতর কোণ হচ্ছে 0 ডিগ্রি। এর মানে তুমি যদি
দুইটা পরস্পর সমান্তরাল এবং এদের ডিরেকশন একই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল আসবে 0 ডিগ্রি। কিন্তু যদি এরকম হয় যে একটা যদি এই দিকে থাকে আরেকটা সমান্তরাল কিন্তু সেটা অন্য দিকে আছে, বিপরীত দিকে, তখন এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু হয়, এই দুইটার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল কত হবে? থিটা ইকুয়াল হবে 180 ডিগ্রি। কিভাবে? দেখো খেয়াল করো, আমরা যদি এই রেখাটাকে নিচের বসাই, এখানে এই রেখাটাকে এখানেও যে থাকার যে কথা, যদি আমরা এটাকে টেনে এই যে এখানে বসাই একই কথা, তাহলে দেখো দুইটা এই বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি হচ্ছে। আর এই দুইটা একইভাবে এই দুইটার ক্ষেত্রেও সেম, যদি এটাকে তুমি এই বিন্দুতে এনে বসাও তখন দেখো এদের মধ্যবর্তী যে কোণ এই যে এটা কিন্তু 0 ডিগ্রি। যদি এটা একটু বাকিয়ে থাকতো, সমান্তরাল না হতো, তখন ছোটো একটা কোণ করতো, একদম যখন সমান্তরাল হবে তখন কিন্তু এই যে 0 ডিগ্রি, এরপর আস্তে আস্তে আরও একটু বেঁকে যাবে আর কোণের মানটা, এর মধ্যবর্তী কোণের মানটা বড় হবে। আশা রাখি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথমের দিকে একটু ঝামেলা রাখতে পারে কিন্তু ইন্টারমিডিয়েটে এই যে তোমার হলো এই যে চিত্রটা আছে আনুভূমিক তল, এই যে এটা প্রথমের দিকে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এই চিত্রটা এতবারই তোমার সামনে আসবে, এতবার সমাধান করতে হবে যে এটা সবচেয়ে সহজ টপিক বলে মনে হবে। সুতরাং এই চিত্রের এই কোণটা কেন থিটা হলো এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবং এই ম্যাথটা অনেক কনসেপচুয়াল, অবশ্যই আশা রাখি তোমরা বুঝে করবা, যথেষ্ট সময় দাও, প্র্যাকটিস করো এবং বোঝার চেষ্টা করো। দেখা হবে পরবর্তী ক্লাসে।